দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। মেট্রোসেম টু দ্য পয়েন্টে আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। বাংলাদেশে এখন আলোচনায় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন, এবং নির্বাচনের কথা আসলেই রাজনৈতিক দলগুলোর কথা আসে। একটি রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে অনুপস্থিত। এর বাইরে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা বলছে যে তারা খুব দ্রুত নির্বাচন চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা একটা সংস্কারের পরবর্তী সময় নির্বাচন চায়, এবং সবচেয়ে আলোচিত দল যেটি নতুন দল, ছাত্রদের নতুন দল এনসিপি। এই সকল রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। এর বাইরেও বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। আমাদের সাথে আছেন মেজর ডক্টর খোরশেদ সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি। আপনি কলামিস্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসক। জনাব মাহবুব আজিজ, আপনার কাছে জানতে চাই, এই যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, কোনো রাজনৈতিক দল বলছে এখনই নির্বাচন দরকার, যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার। কেউ কেউ যুক্তিসঙ্গত সংস্কারের কথা বলছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংস্কারের দুটি প্যাকেজ রয়েছে, তা যদি সংক্ষিপ্ত প্যাকেজ নেয় কিংবা একটু বড় পরিসরে প্যাকেজ নেয়, এই সব কিছু মিলিয়ে কি দেখছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি? ধন্যবাদ, স্বাগতম আপনাকে। আসলে দেখুন, এখন যে পরিস্থিতিটা চলছে আমরা তো সবাই কম বেশি জানি যে এত রক্তস্নাত একটি গণ অভ্যুত্থান জুলাইতে হয়ে গেল, এবং তারপর 7 মাস চলে গেছে। এর মধ্যে সরকার বারবারই বলছেন যে নির্বাচন হবে। 7 মাস ধরে আমরা শুনছি। গত 16 ডিসেম্বর প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জানালেন যে যদি কম সংস্কার হয় তাহলে সেটা 25 ডিসেম্বরে হবে, আর যদি আরও বেশি সংস্কার করতে হয় তাহলে জুন পর্যন্ত যাবে। আবার জাতিসংঘের মহাসচিবের সাথে তিনি যখন কথা বললেন তখন জানালেন যে এটা জুন পর্যন্ত যাবে। আবার পুলিশদের সাথে কথা বললেন, তখন বললেন কিন্তু যে ডিসেম্বরে নির্বাচনটা হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে নির্বাচন নিয়ে এতবার বলতে হবে কেন? হবে হবে হবে, এটা তো অবধারিত হতে হবে। হওয়ার জন্যে কিছু প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রয়োজন, যেটা পুলিশের, সরকারি কর্মকর্তাদের এবং নির্বাচন কমিশন কিভাবে দায়িত্ব পালন করবেন, এবং আরও কিছু সংস্কার যেগুলো আইনি এবং অন্যান্য কাঠামোগত কিছু সংস্কার প্রয়োজন জরুরি ভিত্তিতে, এগুলো হয়ে আসলে একটা গণতান্ত্রিক সরকারের তো কোনো বিকল্প নেই। তাহলে এত বারবার 7 মাস পরেও আমরা শুনতে পাচ্ছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কেন? এটা তো হতে হবে। এবং হতে হবে। আমি একটু যোগ করি যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, সেই সংস্কারও কি দৃশ্যমান? এবং সেটা 6টি কমিশন হয়েছে, তারা একটি ঐক্যমত্য কমিশন করেছেন ইত্যাদি। এগুলো হচ্ছে, কাজগুলো যে হচ্ছে না তা না। এখন রাজনৈতিক দলের কাছে 163টা পয়েন্ট গেছে, তারা আবার সেগুলো টিক চিহ্ন দেবেন না লিখবেন, এগুলো নিয়ে কথা হচ্ছে। আসলে এত কিছুর মধ্যে যেটা পরিষ্কার কথা হচ্ছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেগুলো অনেক সবসময়ই আসলে চলবে, সময়ের প্রেক্ষিতে মিনিমাম যেটুকু লাগে সেটুকু করে একটা নির্বাচনের দিকে যাওয়া উচিত, গণতান্ত্রিক শৃঙ্খলা যাওয়া উচিত। কারণ দেশের আইন শৃঙ্খলার খুবই অবনতি ঘটেছে, এবং যেই গণতন্ত্রের জন্য এত কিছু, সেটার জন্য এত লেংদি প্রসেসের প্রয়োজন নাই। আবার যেটা শঙ্কা আনে সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি তৈরি হলো, সেখানে এক উপদেষ্টা পদত্যাগ করে সেটার মহাপ্রধান হলেন, অন্যরা রয়ে গেলেন। এর মধ্যেও তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে সরকারের সঙ্গে দেখা যাচ্ছে, নানান রকম কথাবার্তা হচ্ছে, এবং তাদের 26শে ফেব্রুয়ারিতে তাদের আত্মপ্রকাশ। 1 মাস না যেতেই তারা 5 তারকা হোটেলে এত বড় অনুষ্ঠান করে তারা ইফতার মাহফিল করছেন, হেলিকপ্টারে চলাফেরা করছেন, তাদের খরচপাতি নিয়ে কথা হচ্ছে, সরকারের সাথে তাদের সম্পর্ক নিয়ে অনেক রকমের শঙ্কা দেখা যাচ্ছে। সরকার যদি এইভাবে একটি দলের প্রতি আনুকূল্য দেখায় তাহলে কি আসলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব? তখন কি বিএনপি মানবে যে আমরা এটা এই অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষই নয়? তখন তো আবার একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন শুরু হবে। কাজেই পরিস্থিতি যত সামনের দিকে যাচ্ছে জটিলতার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে সরকার এটাকে আরও ঘোট না পাকিয়ে সরাসরি একটা নির্বাচন এবং নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো, সেটাই কিন্তু জরুরি ভিত্তিতে করা উচিত। জরুরি ভিত্তিতে করা উচিত। আমি ফিরবো পরের বিষয়গুলো নিয়ে, স্পেশালি আপনি যে নতুন রাজনৈতিক দল নিয়ে কথা বলছিলেন সেই বিষয়টি নিয়ে ফিরবো। ডক্টর খোরশেদ সামাদ, আপনার কাছে জানতে চাই, রাজনীতি নিয়ে জানতে চাই, বা
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি দেখছেন? বিশেষত যদি একটু আমি যোগ করি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি বলি, রাজনীতির সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা গভীর সম্পর্ক রয়েছে এবং সেখানে গতকাল আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে ভালো নয়। এর আগেও আপনি যে তিনি এই শোতে এসেছিলেন, আমরা বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের ধর্ষণ, এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? জি, ধন্যবাদ। যখন পূর্বোল্লেখ আসছে সেটা নিয়ে কথা বলি। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই দৃশ্যমান। এটা বাইরের লোক যারা বলেছেন আমি তাদের সাথে একেবারেই আচরণগত ত্রুটি দেখতে পাই। আমার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো তা খারাপ পরবর্তী কি করে দিব এটা মার্কিন বা তোকে আরও প্রেসক্রিপশন দেওয়াটা ঠিক না। এটা একটা সার্বভৌম দেশ। এখানকার আমাদের মুক্তিযুদ্ধ বাধ্যব যে সার্বভৌম এসছে, একটি শক্তিশালী সেনাবাহিনী আছে, অন্যান্য বাহিনী আছে, ব্যুরোক্রেসি আছে, সব কিছুই আছে। সময়ের কারণে হয়তো একটু পরিবর্তন হতে পারে। সুতরাং আমাদের ভাগ্যটা আমাদেরকে নির্ধারণ করতে হবে, আমাদের দোষ ত্রুটি আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে কিংবা অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো তারা তো এক ধরনের কনসার্ন দেখাবে নিশ্চয়ই। কনসার্নের ভাষাটা হতে পারে যে হ্যাঁ আমি আমার এই কারণে অসুবিধা, কিন্তু কনসার্ন হচ্ছে যে আমি কিভাবে সিদ্ধান্ত নিব, আমার মূল্যায়নটা কি, ডায়াগনোসিস রোগটা আমাকে করতে হবে এবং ট্রিটমেন্টটা আমাকে দিতে হবে। এই দুটো কোনোটাই ওই প্রেসক্রিপশন দেওয়াটা এটা আমাদের জন্য সার্বভৌমত্বের সাথে রুচি করে না। এবং যারা করে তারা ওভার অ্যাক্ট করে, তারা ভেবে নেয় যে আমরা দুর্বল। কখনো কখনো তারা তাদের এই আচরণের ভাষা সংযত থাকে না, এটা আমি খুব নিশ্চিতভাবে বলছি। এবার সেই দুর্বলতার ভাষাটা কি আমরা করে দিচ্ছি না, আমরা কি তাদেরকে আমাদের কার্যক্রম দিয়ে আরেকটু এগিয়ে দিচ্ছি, এরকম কি মনে হয়? এই যে ধরেন আমরা যেটা নিয়ে বসেছি, মূল কথাটা কি, স্পিরিটটা হচ্ছে যে এই আগস্ট যে বিপ্লব, তার আগে তা কি হয়েছিল এটা আমরা খুবই আবার দৃশ্যমান। বিগত 16 বছরে যে ফ্যাসিবাদী বিভিন্ন ঘটনা, এটার আলোচনা বহুবার হয়েছে। সঙ্গত কারণে আবার এটা আলোচনা করবে, খুব প্রাসঙ্গিকতা নাই। তবে আমি বলতে চাইছি যে নতজানু হওয়া পররাষ্ট্রনীতি বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের কাছে, প্রতিবেশী রাষ্ট্রের কাছে বা অন্যান্য রাষ্ট্রের কাছে, এটা রাষ্ট্রের নৈতিক অবক্ষয় যেরকম প্রকাশ করে, রাষ্ট্রীয় দুর্বলতা প্রকাশ করে। রাষ্ট্রের কাঠামোর বাইরে আপনি যখন আমরা দেশের বাইরে যাই, এটা প্রফেশনাল কারণে হোক ব্যক্তিগত কারণে হোক, তখন তাদের টোনটা দেখি, ও আচ্ছা তুমি বাংলাদেশি, ওই দেশে তো অমুক হয়। তো এইটা অধ্যত্ত তো আসলে আপনার সাথে আমি এক পর্যায়ে আমরা তৈরি করে দিয়েছি। তাহলে এটা যা হয়েছে, আমি আবার বলছি এখানে এটা ফুল স্টপ দিতে হবে। অন্তত আমার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নাই। দেখেন টোন আবার ভিন্ন হয়। এই জাতিসংঘের মহাসচিব এসেছিলেন, তাকে তো নিঃসন্দেহে নিরপেক্ষ হতে হবে এবং আমরা তাকে দেখলাম অত্যন্ত প্রফেশনালভাবে, পেশাগতভাবে ওনার যেটা আরোপিত দায়িত্ব উনি সেটা করেছেন। রোহিঙ্গাদের সাথে ওনার যে কাজটি ছিল সেটা করেছেন, ইফতার করেছেন, কথা বলেছেন। কথাগুলো যেগুলো আমাদের পত্রপত্রিকায় এসছে, মিডিয়াতে এসছে, আমরা দেখেন কত রুচিশীল, পরিমার্জিত এবং আমাদের রাষ্ট্রের বিষয়ে তার কথা বলবারগুলি একজন বন্ধু বা একজন অভিভাবক প্রতিম হলে পরে যেভাবে কথা বলতে হয় উনি সেভাবে কথা বলেছেন। এখন কেউ কেউ জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের একটা গোলটেবিল বৈঠক হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ মহাসচিব বলেছেন যে এই গোলটেবিলের কি মানে তারা জানেন না। মানে কেন ডাকলেন অন্তর্বর্তীকালীন সরকার তাহলে? জি, যদি তাই হয় তাহলে পরে ওনারা তো গেলেন, যাবার পরে তারা আসলে সেরকম কোনো মূল্য পায়নি। তো দিয়ে দেওয়া হয় একটা আলোচনার আগে। যদি আমার কোনো সন্দেহ, আপনি আমাকে ডেকেছেন রাইট, আমার যদি কোনো সন্দেহ থাকে যে আপনার অবজেক্টিভটা কি, সেটা তো আমি আগে ক্লিয়ার করে নিব। তারপর এসে আপনার সাথে যুদ্ধ করে আমি যখন পারলাম না আমার যুক্তি, তখন আমি বাইরে যে আমি যেই হোক না কেন, আমি কোনো দলের কথা বলছি না, এটা বিএনপির বদলে অন্য কোনো দল হতে পারতো, সেই দলের নাম আমি উচ্চারণ জামাত হতে পারতো, ওই যে সমস্ত নিয়ে কথা বলাচ্ছে নতুন দল নিয়ে হতে পারতো। আমি বলতে চাইছি বেরিয়ে এসে বলাটা আসলে খুব বেশি পেশাগত রুচি পরিচয় প্রকাশ করে না। আর যদি করেই থাকে তাহলে পরে খুবই সুনির্দিষ্টভাবে গাণিতিকভাবে বলতে হবে যে আমার আসলে প্রত্যাশা ছিল এই আর প্রত্যাশা না। আমরা যেটা দেখেছি সেটা হলো উনি জাতিসংঘের মহাসচিব, উনি কোনো কিছু ব্যক্তিগত মতামত বা এটা উনি দেননি, এটাই হওয়া উচিত শিষ্টাচারের বৈশিষ্ট্য, অথবা রাষ্ট্রযন্ত্রকে বলে দেননি। উনি শুনেছেন, এগুলি নোটবদ্ধ আছে, এটা জাতিসংঘে যাবে, হয়তো একটু সময় নেবেন, আমি জানি না উনি তো কী করবেন এটা উনি জানেন। এটাকে এর নেপথ্যে পক্ষে বিষয়ের কি এগুলি উনি হয়তো এগুলি মূল্যায়ন হবে। মূল্যায়ন পর জাতিসংঘ তার জাতিসংঘ ভিত্তিক যে মূল্যায়ন ডাজ অ্যান্ড ডোন্টস সে ফরম্যাটের ভেতর থেকে
এই মন্তব্যটা আসবে। আমি ফিরবো আপনার কাছে। যেমন মাহবুব আজিজ, আপনার কাছে জানতে চাই, আমরা রাজনীতি নিয়ে কথা বলছিলাম, সেখানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের পর থেকে কিংবা আত্মপ্রকাশের আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এখন সবচেয়ে যে বিষয়টি আলোচনায় রয়েছে যে সরকারের সঙ্গে তারা এলাই কিনা, একসঙ্গে কাজ করে কিনা। জি, এই প্রসঙ্গে বলবার আগে আমি একটু ভাই যে এই প্রসঙ্গে বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি একটু বলতে চাই। আসলে এটা জাতিসংঘ বা ভারত, পাকিস্তান অথবা কম্বোডিয়া কি বললো সেটার বিষয় না। বিষয় হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আমাদের এই দেশের যে পুলিশ বাহিনী তারা তাদের কৃতকর্মের কারণেই ভেঙে গেছে এবং এইটাকে আবার রিফর্ম করতে সময় লাগছে এবং সেই জায়গাতে কিছু ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি এবং সেই জন্যই পুলিশ বাহিনীর কর্মকর্তাদের ঊর্ধ্বতন 127 জনের সাথে প্রধান উপদেষ্টা বসেছিলেন এবং এইটাও কিন্তু 7 মাস পরে কেন, এই জিনিসগুলোই আমরা আরও দ্রুত গতিতে আমরা চাই সরকারের কাছ থেকে এবং এই জায়গাটাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি রাজনৈতিক সরকার যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে একটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে পারবে না, কারণ সেই জনভিত্তিটা, সেই মানুষের অংশগ্রহণ সেভাবে থাকে না। যদিও এটা গণ অভ্যুত্থানের সমর্থনের এই সরকার, জনসমর্থন অবশ্যই আছে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের যেই দৃঢ়তা সেইটা এখানে অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি। সেই কারণেও কিন্তু নির্বাচনটা খুব জরুরি ভিত্তিতে দরকার, এটা আরও বেশি খারাপ হওয়ার আগে। আজকে যে নারী নির্যাতন আপনি দেখেন, যেইভাবে আপনার ধর্ষণ হচ্ছে, যা হচ্ছে আপনার খুন ডাকাতি রাহাজানি, অবশ্যই এটা খুবই। তাহলে আপনার কথার সঙ্গে যদি আমি একটু যোগ করে একটা প্রশ্ন করি, সেটি নারীর প্রতি নানা রকম সহিংসতা আমরা দেখছি, সেটা চুরি ডাকাতি খুন তো হচ্ছেই, বাংলাদেশে রাহাজানিগুলো হচ্ছে, মব ইনজাস্টিস হচ্ছে, পাশাপাশি নারীরা উত্তক্ত করা হচ্ছে, সিগারেটের জন্য মার দেওয়া হচ্ছে, কাপড় চোপড় নিয়ে কথা হচ্ছে, নানান বিষয় এসেছে এই দিনগুলোতে। এবং আবারও যদি আমি তুলসী গাবার্ডের কথায় ফিরে যাই, তিনি বলেছেন যে হিন্দুদের নিয়েও তারা, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটি নিয়েও তারা চিন্তিত, পাশাপাশি নারীর প্রতি সহিংসতা যে বেড়ে গেছে এটি নিয়েও তারা চিন্তিত। এখন তারা কি কারণে চিন্তিত সেটা তাদের ব্যাপার, তাদের চিন্তা, তাদের বিষয়। এবং ভারতীয় মিডিয়া অবশ্যই আমাদের এখানকার কিছু কিছু জিনিসকে তারা পিক করে এবং অনেক বড় করে এবং মিথ্যাচার করে। আমি যদি আরেকটু স্পেসিফিক করি যে বাংলাদেশে মৌলবাদী অনেক বেড়ে গেছে সেটা বলেছে, ইসলামিক চরমপন্থীরা অনেক বেড়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে ভারতীয় মিডিয়া প্রথম দিন থেকেই 5ই আগস্ট থেকেই শুরু করেছে, অনেক মিথ্যাচার তারা করেছে, যা নয় তা তারা করেছে এবং এখানে দেশগুলো মমতা ব্যানার্জি পর্যন্ত অনেক কথা বলেছেন যেগুলো অসত্য। কিন্তু এ নয় যে বাংলাদেশে কিছু ঘটেনি, ঘটেছে। যা ঘটেছে তা যথেষ্ট মর্মান্তিক এবং সেটা অনেক হানাহানির পর্যায়ে গেছে, কিন্তু সংখ্যালঘু নির্যাতন যেটা ভারতীয়রা বলে, অত নির্যাতন আমাদের এখানে হয়নি। এখানে হয়েছে রাজনৈতিক দমনপীড়ন, হ্যাঁ, রাজনৈতিক দমনপীড়ন হয়েছে, নারীদের প্রতি উত্ত্যক্ত করা হয়েছে, নারীদেরকে নানান রকম কথাবার্তা বলা হচ্ছে, এক ধরনের ডানপন্থা উগ্রবাদ এখানে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং এটা খুবই আশ্চর্যের একটা ব্যাপার যে প্রফেসর ইউনূসের মতো যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বাধীন সরকার এই ব্যাপারে নির্বিকার অথবা নির্লিপ্ত। সেই ডানপন্থী উগ্রবাদ কতটা শক্তিশালী আমরা দেখেছি যে বায়তুল মোকাররম থেকে একটা মিছিল বের হয়েছে এবং সেই মিছিলটা আধা ঘন্টা ধরে চললো, তারপরে একটা নিষিদ্ধ ডানপন্থী সংগঠন, তারপরে সেই মিছিলটা ছত্রভঙ্গ। হ্যাঁ, এবং আপনি দেখেন যে 32 নম্বর যখন ভাঙা হলো তখন সরকার কিন্তু নির্বিকার দাঁড়িয়ে থাকলেন, তার আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার দাঁড়িয়ে থাকলো। আবার সিপিবি অফিস যখন ভাঙা, ওই একই কায়দায় ভাঙার চেষ্টা করা হলো, সেখানে কিন্তু সরকার একটা প্রতিরোধ দাঁড়া করালেন, পারল না। সরকার যদি চায় এটা ভাঙবে না, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল সিপিবি ভবনের সামনে। তার মানে কি 32 নম্বর ভাঙুক এটা সরকার চাচ্ছিলেন। এই জায়গাতে সংশয়টা আমাদের জাগে যে 32 নম্বর ভাঙুক, তার মানে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাক সরকার চাচ্ছে, তার মানে একটা শূন্যস্থান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। সেই শূন্যস্থান কি ছাত্রদেরকে দিয়ে পূরণ করা হবে? এবং সেটা তো দেশের মানুষই নির্ধারণ করবেন যে গত 16 বছরে যে অত্যাচার অন্যায় হয়েছেন সেটা তো ভোটে দাঁড়ালেই প্রকাশিত হয়ে যাবে। তার জন্য তো সরকার যদি অ্যাক্টিভ হয়ে যায় এটা ঠিক হবে না। এবং ওই চাওয়াটা সরকারের কাছে যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা নিরপেক্ষ থাকেন, আপনারা যদি পার্টিজান হয়ে যান তাহলে কিন্তু আগামীতে একটা সমস্যা দেখা দিবে। যেই সমস্যায় বড় রাজনৈতিক দলগুলো অথবা সব রাজনৈতিক দলগুলো যদি বলে বসে যে আপনারা তো নিরপেক্ষ নন, আমরা আপনাদের অধীনে নির্বাচন করব না, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবার কথা, তাহলে আপনার আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আছে, তখন আরও জটিলতা বাড়বে। সেটি বলার কি খুব সম্ভাবনা তৈরি হচ্ছে যদি এই নাগরিক পার্টির সাথে আরও সখ্য দৃশ্যমান হয়, তখন তো অবশ্যই এটি বলা হবে।
কেন বলা হবে? এই মুহূর্ত পর্যন্ত কি কি দৃশ্যমান হয়েছে? এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে বড় যেটি দৃশ্যমান হয়েছে সেটি হচ্ছে যে এই যে তরুণ ছাত্ররা, তারা অবশ্যই জনগণের সমর্থন পুষ্ট, তাদের প্রতি এক ধরনের প্রশ্রয়, ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ তো অবশ্যই মানুষের আছে, কিন্তু তারা যে হেলিকপ্টারে চলাফেরা করছে, তারা যেভাবে গাড়ি চলাফেরা করছে, তারা কিন্তু ব্যাখ্যা দিয়েছে হেলিকপ্টারের সিট খালি ছিল, সেই সিটে উঠে গেছে, এরকম। এখন আমি তো উঠতে পারছি না, বা আপনি তো পাচ্ছেন না। যখন একজন উঠতে পারছে, তার মানে যারা উঠাচ্ছে তাদের সাথে একটা সম্পর্ক আছে। যেমন সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে বা জামাতের সাথে, বড় লোকদের সম্পর্ক ছিল। এই বড় লোকের রাজনীতি তো আমরা দেখে এসেছি, নীতিগতভাবেও তারা এই সুবিধাগুলো নিতে এবং পারে কিনা সেটি বৈষম্য বিরোধী রাজনীতির কথা বলে যখন তারা রাজনীতিতে আসছে, এবং মানুষের প্রত্যাশাটা কি, আকাঙ্ক্ষাটা কি, যে রাজনীতি আমরা গত 53 বছর দেখেছি, সেই রাজনীতি তাদের হাতে দেখব না। তারা 5 তারকা ছেড়ে শহীদ মিনারে আসবে, সেই ইফতারে সবাই গণমানুষ অংশগ্রহণ করবে। ওই 10,000 টাকার ইফতারে তো সবাই অংশগ্রহণ করতে পারে না। তাহলে যা বিএনপি করেছে, যা আওয়ামী লীগ করেছে, ছাত্ররাই যদি তা করে, তাহলে কি পরিবর্তনটা তারা আনলেন? সাধারণ মানুষ সংসদে যেতে পারে না, সাধারণ মানুষ 5 তারকা হোটেলে যেতে পারে না, সাধারণ মানুষ এই বিলাস বেসন হেলিকপ্টারে চড়তে পারে না। তাহলে যা আওয়ামী লীগ করেছে, যা বিএনপি করেছে, তাই যদি ছাত্ররা করে, তাহলে এই নতুন রাজনীতির কথা তারা কি শোনালো, কি শোনালো? জি, আমি ফিরবো এই বিষয় নিয়ে। আপনি কিছু যোগ করতে চান কিনা সেটি প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা একেবারে কম হয়, এই রাজনীতি, আইন শৃঙ্খলা উন্নতি, এইগুলোর ভিতরে যেটি ধামাচাপা হয়, বাংলাদেশের পরিবেশ, যদি এখন পরিবেশের যে অবস্থা আমি বলি, স্পেশালি আমি ঢাকার কথা যদি বলি, ঢাকায় প্রচুর বায়ু দূষণ। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আমরা রাজনীতি নিয়ে অনেক কথা বলতে পারি। রাজনীতি একটা দীর্ঘমেয়াদী বিষয়। আমার এই যুদ্ধটা কেন ছিল? পরবর্তী প্রজন্মের জন্য। তো বলাই তো হচ্ছে যে জেন জি, এই প্রজন্ম, যেটা আমি আপনি ফোরকাস্ট করতে পারি নাই। আমরা অনেক কথা বলেছি, ফ্যাসিবাদ, আমরা অনেক কিছু বলেছি, কিন্তু 16 বছর ধরে আমরা শুধু আন্দোলন করেছি, কিন্তু সফল ফলটা আনতে পারি নাই। আনতে গেলে শেষ পর্যন্ত আমাদের জেন জিকে, তারাই এইটাকে এগিয়ে নিয়েছে বা সফল করেছে। অন্যান্য যারা ফ্যাক্টর, সেগুলো তো আগেও ছিল, তখনও ছিল। তো আমি এই প্রশ্নটা কেন তুললাম, সেটা হলো আমার জীবনের একটা পর্যায়ে চলে গেছে, আমার প্রজন্মের জন্যই তো আমরা স্থির করি। এখন আমি সুস্থ থাকলাম না এবং এটা দৃশ্যমানভাবে অসুস্থ হয়ে গেলাম, এবং আমার লাইফের ঢাকার রাস্তায় যারা মাস্ক পরে তারাও কিন্তু এই ধুলাবালি থেকে মুক্ত পাচ্ছে না। এটা একটু বোধহয় আলোচনার দাবি রাখে। সেটা হলো যে একটি শহরে ধূলিকণা মালিকণা থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু তার কতগুলি পেরিমিটার আছে, মাত্রা। একটা হচ্ছে সহনীয়, একটা হলো যে এরপর ঝুঁকিপূর্ণ, এটা হচ্ছে যে এরপরে এমন হতে পারে যে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা বা ঘোষণা করা যেতে পারে। তো এই যে ধূলিকণার পরিমাণ, সেটা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা মহানগরীতে এবং ক্ষেত্র বিশেষ 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 এলাকাতে এতই বেশি যে এটা সারা পৃথিবীতে কোনো কিছুতে না হোক, আমরা একটাতে ফার্স্ট হয়ে গেছি। তো এখানে কিন্তু একটা অ্যালার্ম আছে। এখন আমরা একটু আগে বলেছি যে নতুন দলকে অন্য দলের থেকে আদর্শিক কারণে যে সে পৃথক, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে পারে এই অমুক সমস্যা, তমুক সমস্যা, রাজনৈতিক সমস্যা, এগুলো তো অবশ্যই আসবে, কিন্তু পরিবেশকে, যেটা আমার জীবনের সাথে সম্পৃক্ত, এটার ব্যাপারে কোনো কিছু যদি আমি না বলি, তাহলে দেখা যাবে যে মৌলিক কোনো কিছুকে আমাদের থেকে বঞ্চিত করা, এই যে দীর্ঘজীবন থেকে। ভাই আছেন সাংবাদিক, ইউরোপ বা উন্নত দেশে, যেটা আমরা কল্যাণকামী কিছু কিছু রাষ্ট্রের কথা বলি, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, এইসব দেশে পরিবেশ কেন্দ্রিক রাজনৈতিক দল আছে, এবং ওইসব দেশের রাজনৈতিক দলগুলি এতই সুসংহত যে তারা তাদের রাষ্ট্রযন্ত্র পরিচালনা কাছাকাছি চলে গেছে, বা কখনো কখনো স্বয়ং রাষ্ট্রযন্ত্র চাপ পরিচালনা করে। তো সুতরাং আমরা পরিবেশ জন্য একটা খুবই অপাঙ্ক্ত একটা বিষয়, অথবা প্রপোর্শনালি খুবই অপ্রয়োজনীয় বিষয়। তাহলে ম্যানিফেস্টোতে যদি 20টা থাকে, তাহলে প্রায় সব দলেরই আমি ইন জেনারেল বলার চেষ্টা করছি, তাতে 17 বা 18 নম্বরে পরিবেশ আছে। এবার আসে দেখ স্বাস্থ্যের কথা। একটা পরিবারে ধরা যাক, সাধারণ পরিবারে ঢাকা শহরে যদি 50,000 টাকা বেতনে চাকরি করে, তাদের বাবা মা, তার একজনের প্রেশার আছে, একটা ডায়াবেটিস আছে, ওনাদের ওষুধে 10,000 টাকা মাসে বেরিয়ে যায়। তার 10,000 টাকা বেরিয়ে গেলে পারে তার সন্তান সে পড়াবে কি, তার বাড়ি ভাড়া দিবে কি, তার সংসার চলবেটা কি? তাহলে পরে আমাদের প্রত্যাশাটা কি? আমরা রিফর্ম বলছি, সংস্কারটা শুধুমাত্র রাজনৈতিক ঘেরাটোপে হলো, তার ইম্প্যাক্ট স্বাস্থ্যে না পড়লে আমি বেনিফিশিয়ারি না। তো আমি যদি একটা দল, মানে খুবই নিরপেক্ষভাবে চিন্তা করি, আমার কাছে ক দল খ দল একই রকম,
যদি না তা আমাকে দৃশ্যত ক্ষতিগ্রস্ত না করে। তাদের মতাদর্শ তাদের কাছে, আমি কোনো মতাদর্শের কাছে মাথা নিচু করি না। কিন্তু আমার যদি এই রকম ঘেরাটোপে আমার কোনো লাভ না হয়, তাহলে পারে আমি কেন এই 16 বছর ধরে আমি কষ্টের ভেতরে ছিলাম বলেছি, আর আমি কেন স্বপ্ন দেখি? তাহলে পারে তো আমার যে মৌলিক চাহিদা, এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু দৃশ্যমানভাবে স্বাস্থ্য, যে ওষুধটা আমি তো পেতে পারি, এবং ওষুধ একটা এমার্জেন্সি হলে আমার বাসাতে পৌঁছে দেওয়া, অথবা আমার কাছে স্বাস্থ্যটা খুব গ্রহণযোগ্য, আমি মরেই গেলাম হার্ট অ্যাটাকে, আমি কোনো ডাক্তার পেলাম না, হাসপাতালে ডাক্তার আছে, তার চিকিৎসা নাই, অথবা তার বেড আছে, আইসিইউ নাই, আইসিইউ আছে তার লোক নাই। আমাদের অনেক জনসংখ্যা, এই জনসংখ্যার চাপটা কি মূল কারণ? দেখেন, জনসংখ্যা তো একদিনে হয় নাই, জনসংখ্যা তো বাড়বে, এবং জনসংখ্যা বিশেষজ্ঞরা বা আমি লেম্যান ভাষা আপনি বুঝতে পারছি যে আগামী দিনে তো এমন কোনো ঘটনা ঘটবে না যে জনসংখ্যা কমে যাবে। তাহলে পারে আমার যে অবকাঠামো, সেটা যে কোনো অবকাঠামো, হয়তো আমি চিকিৎসক বলে বারবার এটাকে ফোকাস করছি, তবে এইটা আমি তো বারবার করবার চেষ্টা করি, স্বাস্থ্য নিয়ে তো কোনো কম্প্রোমাইজ নাই, আমি মরে যাব। তাহলে এই অবকাঠামোটা একটা কারণ বটে, কিন্তু সেই অনুপাতে তো আমাদের ফোর্সই করতে হবে, আমাদের দূরদর্শন থাকতে হবে। দূরদর্শন যে দেশে কেউ করে নাই, বাংলাদেশে যে হওয়া সম্ভব না এটা আমরা বলছি না, কিন্তু ওই ঘুরে ফিরে একই কথা যে বিগত 15 বছর বা 16 বছরে খুবই জ্ঞানত, খুবই পরিকল্পিতভাবে এই আমি স্বাস্থ্য সেক্টরটাকে বলে ফেলি এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটাকে আমরা যদি বলি যে এই যে একটা স্প্যান অফ দি টাইম, যেটাকে আমরা সংস্কার বলবো। সংস্কার বলতে কি বোঝায়? একটা সেতু ধরা যাক, আমি রাস্তা পারাপার হবো, আমি একটা গাড়ি নিয়ে আসছি, আমি কোনো মতে ঠিক করে দিলাম, আমি গাড়িটা পার হওয়ার পর গাড়িটা ভেঙে পড়ে গেল, দৃশ্য তো আমার খুব সুন্দর সুন্দর আছে, খুব সংস্কার আছে, কিন্তু আমার পারপাসটা সার্ভ করে সাস্টেইনেবল, কনসিস্টেন্ট এবং দীর্ঘমেয়াদী, যারা পরবর্তীতে যদি কোনো কেউ পরবর্তী তাদের আচরণে ওই একই তস্করের আচরণ প্রকাশ পায়, একই দুর্বৃত্ত, একই বেনিয়ার আচরণ প্রকাশ পায়, আমি তাত্ত্বিকভাবে বলছি, তাহলে তো আমার লাভ হবে না। সুতরাং সংস্কার প্রক্রিয়াটা হবে দৃঢ়, দীর্ঘমেয়াদী, সুসংহত, এবং তস্করেরা চাইলেই যেন এটার খোল নলছে এটা বলতে না পারে। জি, আপনার কাছে জানতে চাই একটু, যদি রাজনৈতিক প্রসঙ্গ থেকে ভিন্ন প্রসঙ্গ এটি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হলো, তখন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ অধিদপ্তরটি যার দায়িত্বে ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, আমরা কিন্তু এখনো আছেন, ও আমরা অনেক প্রত্যাশা করেছিলাম যে অনেক বছর ধরে তিনি পরিবেশ নিয়ে কাজ করেন, এবং পাশাপাশি অন্য যারাও রয়েছেন, তো আমরা বোধহয় একটা দৃশ্যত পরিবর্তন পাবো। কিন্তু সেখানে আমরা দেখলাম যে পলিথিন নিয়ে কিছু কাজ করা হয়েছিল, সেন্ট মার্টিনস নিয়ে কিছু কাজ হয়েছে। সেখানে সেন্ট মার্টিনস প্রসঙ্গে আমি যদি আসি, সেটি নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক রয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করলেন, একটি ইফতার আয়োজন করলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে, সবকিছু নিয়ে আপনি এই অঞ্চলের রাজনীতিটাই আসলে আমি জানতে চাই। আসলে ভাই যেটা বললেন যে স্বাস্থ্যের বিষয়টাই যদি আমি ওখানে একটু কমেন্ট করে আসি, যে এই সব কিছুর মূলে কিন্তু আসলে রাজনীতি। আপনি দেখেন স্বাস্থ্য খাতে যে লুটপাট হয়েছে, ভাইও জানেন, সবাই জানেন আমরা, যে কি পরিমাণ লুটপাট হয়েছে। গতকালকেই দেখলাম একটা নিউজ যে করোনার সময় দুদক থেকে বলা হচ্ছে যে বেক্সিমকো 22,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই ইনজেকশন, একটা দেশি ভ্যাকসিন নিয়ে। তার মানে 22,000 কোটি টাকা যদি একটা ঘটনায় ঘটে, কি হয়েছেটা কি, এবং কারা এগুলো নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সেই রাজনীতি। এই রাজনীতিই হচ্ছে সব কিছুর মূলে। আমি যেই এলাকার, সেইখানে 12 লক্ষ মানুষের জন্য, উপজেলা ফুলবাড়িয়া, ময়মনসিংহ, 12 লক্ষ মানুষের জন্য একটি থানা স্বাস্থ্য কমপ্লেক্স, 12 লক্ষ মানুষের জন্য ডাক্তার 11 জন, 3 জন থাকেন, এবং সেখানে সিজার অপারেশন ছাড়া আর কিচ্ছু হয় না। ঢাকা থেকে 3 ঘন্টা দূরত্ব ফুলবাড়িয়া উপজেলা। এই হচ্ছে বাংলাদেশের মূল চিত্রটা। আর আমরা কি করি? বেসরকারি হাসপাতাল, সেখানে বড় বড় 5 স্টার কতগুলো হাসপাতাল বানানো আছে, যারা ধনী শ্রেণী তারা ওখানে যায়, আরও ধনীরা ব্যাংকক, থাইল্যান্ড চলে যাচ্ছে, অমুক তমুক জায়গায় চলে যাচ্ছে। আর সাধারণ মানুষরা ওই ফুলবাড়িয়াতে 12 লক্ষ মানুষের জন্য 3 জন ডাক্তার। তো এই যদি হয় পরিস্থিতি, তাহলে আমরা এগুলো কে ঠিক করবে? সরকারকে ঠিক করতে হবে। কোন সরকার? যে গণতান্ত্রিক সরকার, যে ভোটে জবাবদিহি করে আসবে, এবং সে ঠিক করবে কাদের ভোটে এসেছি, তাদের চিকিৎসাটা, স্বাস্থ্যটা, মৌলিক চাহিদা। আসার আগে তো অনেক ম্যানিফেস্টো দিয়ে আসে, তারপর আসার পরে তো ভুলে যায়। কেউ ম্যানিফেস্টো দিয়ে ঠিকমতো আসতে হয় না, 4 বছর তো ভোটই হয় না। ম্যানিফেস্টো কোথায় আসলো? তো ওইভাবে রাতের বেলা ভোট করে চলে এসছে, তাদেরকে আর তো যেতে হয়নি, দামি প্রার্থী দিয়েছে। এই যে ভোটের প্রয়োজনটা তো সেই কারণে, যখন সে যথার্থ ভোটে আসবে তখন তাকে যেতে হবে তার এলাকায় যেতে হবে, এবং তার চিকিৎসা, তার খাদ্য সে নিশ্চিত হবে, না হলে সে ভোট বন্ধ করে দেবে, আরেকজনকে ভোট দেবে। এই জন্যই তো ভোটের প্রয়োজনীয়তাটা। এবং রাজনীতি সব কিছু নিয়ন্ত্রণ করে, আপনার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, পরিবেশ নিয়ন্ত্রণ করে, আপনার খাদ্য নিয়ন্ত্রণ করে, শিক্ষা নিয়ন্ত্রণ করে, সবই নিয়ন্ত্রণ করে। যেমন নিয়ন্ত্রণ করে পরিবেশ,
সৈয়দ রেজওয়ানা হাসান উনি অবশ্যই পরিবেশ কর্মী হিসেবে ভালো দক্ষ, এবং আমাদের প্রত্যাশা এখনো আছে যে উনি যে নদী দখল নিয়ে এত আন্দোলন করেছেন, কই আমরা তো চাক্ষুষ কিছু দেখলাম না। যে যারা বড় নদীখোর ঢাকাকে দখল করেছে তাদের সাথে সরকারের এক ধরনের সখ্যই তো আমরা দেখতে পাচ্ছি, এবং নানান রকম সরকারের যারা এখন ভালোবাসার মানুষ তাদেরকে বেশ পেলে পুষে তারাই তো রাখছে দেখতে পাচ্ছি। কাজেই সরকারের বাইরে থাকলে যত সহজে এই পরিবেশ নিয়ে কথা বলা যায়, সরকারের ভেতরে থাকলে দখলবাজি, নদী দখল, ঢাকার চারপাশে যে নদীগুলো ছিল এটা যদি থাকতো তাহলে তো আমাদের যানজটই উঠিয়ে দেওয়া যেত। সেটা নিয়ে কিন্তু একটি কথা বলা হচ্ছে না। আপনি ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থা পর্যদস্ত। আমরা বারবার শাহজাহান খানকে দোষ দিতাম যে উনি পরিবহনের মাফিয়া, এই জন্য বাস চলাচল নেই। এখন তো সেই মাফিয়া জেলে, তো এখন কেন গণপরিবহন চলছে না? কোন শাহজাহান খান এলেন আবার? কোন শাহজাহান খানরা এলেন যে এখন সবকিছু আগের মতোই? আপনি 5-6 জন মানুষের গাড়ি আছে বলেন, এবং তারা কিভাবে চলাফেরা করে? আজকে নারীর যে পরিস্থিতি, ঘরে তাদেরকে রেখে দেবার একটা বন্দোবস্ত করবার চেষ্টা করা হচ্ছে, তারা কিভাবে চলাফেরা করে সন্ধ্যার পরে? তো এই পরিস্থিতিতে সরকার কি করছে আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আপনি যানবাহনের যে কষ্ট, দ্রব্যমূল্যের যে কষ্ট, আপনার যে স্বাস্থ্যের কষ্ট, শিক্ষার কষ্ট, এগুলো তো ন্যূনতম চাহিদা। এই চাহিদাগুলো সরকারের এটা একটা গোল্ডেন টাইম ছিল। সরকার যদি এখানে একদম দৃশ্যযোগ্য কিছু পদক্ষেপ রেখে যেতে পারতেন তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিত যে হ্যাঁ, এই কাঠামোর মধ্যে এগুলো সম্ভব, তাহলে তোমরা কেন পারছো না? সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, যে আমাদের চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে সেখানে আমাদের মিয়ানমার সীমান্ত রয়েছে, সেই সীমান্ত নিয়ে অনেক ধরনের রাজনীতির কথা শোনা যাচ্ছে, সেন্ট মার্টিন নিয়েও রাজনীতি হচ্ছে। সেন্ট মার্টিনের যে ব্যাপারটা শুনতে পাচ্ছি, যে শুনতে না, যেটা একদম রিয়েলিটি হচ্ছে, 2 মাস এখন মানুষ যেতে পারছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, আর রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেই যেতে পারছে না। কেন? আগামী 2045 না 55 সালে সেন্ট মার্টিন ডুবে যাবে। তো 55 সালে কি ডুববে সেই জন্য আপনি তড়িঘড়ি করে সেন্ট মার্টিন বন্ধ করে দিবেন, এটাও কিন্তু শঙ্কা জাগে। যেহেতু আমাদের স্বৈরা শাসক বলেছিলেন যে আমি সেন্ট মার্টিন আমেরিকার কাছে দিব না বলে আমাকে চলে যেতে হবে, এরকম একটা কথা কিন্তু হয়েছিল। তো সেই শঙ্কাটা কি সামনে চলে আসছে না যে হঠাৎ করে এত দ্রুত কেন এটা? আপনি দেশের ভেতরে গণপরিবহন চালু করতে পারছে না, ট্রেনগুলোর এত খারাপ অবস্থা, রাস্তাঘাটের কোনো খবর নাই, কিছু না, আপনি একদম সেন্ট মার্টিনকে আপনাকে বন্ধ করতে হবে, এবং সেটাকে আরেকটু বলে কয়ে আরেকটু সময় নিয়ে অন্তত 2 বছর 4 বছর পরে করতেন, একটা নির্বাচিত সরকার আসতো। এটা আমার মনে হয় যে এত তড়িঘড়ি করাটা এক ধরনের শঙ্কা। আমরা তো ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। নিশ্চয়ই এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটি ভালো উদ্যোগই হয়তো, কিন্তু আমরা তো আসলে বুঝি না যে আমরা 45 সাল 50 সাল পর্যন্ত তো আমরা টিকবই না। তো তার আগে একটু সেন্ট মার্টিনে যেতাম আসতাম, সেটাও সরকার বন্ধ করে দিচ্ছে কেন? জি, এইভাবে একদম 2 মাস না দিয়ে আরো যেভাবে, কারণ কয়েক মাস তো যাওয়াই যায় না, সমুদ্র উত্তাল থাকে, কয়েক মাস তো যাওয়াই যায় না। আর আমাদের দেশের তেমন তো পর্যটনের জন্য কি আসলে কি আর একটু সুযোগ রাখা যেত বলে আপনি মনে করেন? বলেন, আপনার খাগড়াছড়ি বলেন, সব জায়গাতেই তো নানান রকম প্রতিবন্ধকতা। তাহলে আমাদের পর্যটন শিল্পের জন্যই বা এই সরকার কি করলো? অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েই জানতে চাই, কি মনে করছেন ডিসেম্বরে কি নির্বাচন হবে? জি, আমাদের সবসময় আশাবাদী হওয়াটাই ভালো। আশাবাদটা আসলে ডেডলাইন দিয়ে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য যে আজকে বিভিন্ন দল যেরকম দাবি দাওয়া পেশ করছে সেটা তো খুবই স্বাভাবিক, তারা তাদের প্রিজমে দেখে। তো বিএনপি দেখবে তার বিএনপির প্রিজমে, জামাত দেখবে তার প্রিজমে, বামপন্থী সিপিবি দেখবে তার প্রিজমে, অন্যান্য শক্তিরা প্রিজমে দেখবে। এখন সব প্রিজমকে তো আসলে এক করা যাবে না, এবং তাদের ম্যানিফেস্টো অথবা রাষ্ট্রীয় তারা যেভাবে বাংলাদেশকে দেখতে চায় তারা প্রকাশ্যে কিছু বলে, কিছু হয়তো অন্তর্নিহিত কিছু বিষয় থাকে। এগুলো যেহেতু খুব মৌলিকভাবে কিছু পার্থক্য আছে, একবার বামপন্থী আর সিপিবির ভিশন একদমই 180 ডিগ্রি, এবং যারা চলে গেল এবং ভবিষ্যতে যারা তাদেরটাও আমরা জানি না। সুতরাং এইগুলিকে একসাথে করে যেটা হবে, যদি আমার দলেরটা বেশি মানা হয় আর আরেক দলেরটা যদি কম মানা হয়, মানে আমি দিব, তখন আমাদের যে প্রচলিত সংস্কার, প্রচলিত সংস্কৃতি, প্রচলিত কৃষ্টি, রাজনৈতিক কৃষ্টি, এটা তো আমারটা মানা হয় নাই,
তো এটা তো ঘুরে ফিরে ওইটাই, ওই একেবারে ক্যাসেট প্লেয়ারটা বাজানোর আমি একটা আশঙ্কা দেখি। কিন্তু তারপর আমি আশাবাদী, আমাদের আশাটা হলো যেভাবে মুগ্ধরা জীবন দিয়েছে সেই সংস্কারটা যেন পরিপূরক হয়, এটা হচ্ছে ফান্ডামেন্টাল কথা বারবার করে। এবং এই সংস্কারটা অন্তত এইটুকু এনশিওর করুক যে ভোটটা যেন আমরা দিতে পারিনি, ভোটটা যেন দেই, ভোটটার রেজাল্টটা যেন অবিকৃত, যেটা যেভাবে ভোটটা পড়েছে তার ভোটটা ফলাফলটা যেন সেরকম আসে। অন্তত এটা যদি নিশ্চিত করা যায়, তাতে যদি একটু সময় হেরফের করতে হয়, আমার মনে হয় সেটা বিবেচনা করা সময় আছে। প্রত্যেকটি সচেতন নাগরিকেরই মধ্যে একই রকম প্রত্যাশা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছিলাম। রাজনৈতিক দলের আলাদা আলাদা মতৈক্য থাকবে, আলাদা আলাদা তাদের ভাবনা থাকবে, কিন্তু বাংলাদেশের জনগণ কি চায় সেটিও বোধহয় বর্তমান সরকারের খেয়াল রাখা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হওয়া দরকার। দ্রব্যমূল্যের দাম বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে কিছুটা সহনীয় হয়ে এসেছে, সেটি কতটা সহনীয় হয়ে এসেছে এবং আরও সহনীয় কিভাবে করা যায় সে নিয়েও নিশ্চয়ই সরকার কাজ করবে। এবং নির্বাচন নিয়ে বাংলাদেশে অনেক কথা রয়েছে এবং সরকার নিশ্চয়ই সেটিকে গুরুত্ব দিবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নিশ্চয়ই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা পাবো, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।